তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তোমরা জানো প্রতি বছর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ একটি বিজ্ঞান অভিক্ষার আয়োজন করে থাকে। এবছরও তারা একটি বিজ্ঞান অভিক্ষার আয়োজন করেছে। ঠিক আছে, তো তোমাদের সুবিধার জন্য আমি একটি নমুনা প্রশ্নপত্র সমাধান করছি। অবশ্যই এটি ক্লাস 6-এর। যারা ক্লাস 6-এ পড়ো তারা এই সমাধান পেপারটা দেখতে পারো, সলিউশন পেপারটা, স্যাম্পল পেপার যেটা গত বছর এসছে। আশা করি এতে তোমাদের কিছু উপকার হবে। তাহলে শুরু করি। আজকের যে প্রশ্নপত্র আছে সেটার সমাধান। দেখো, এখানে মোট 100টি প্রশ্নপত্র থাকবে, তার মধ্যে 50টি থাকবে অঙ্ক এবং 50টি থাকবে সায়েন্স থেকে। তাহলে প্রথম 50টা থাকবে হচ্ছে অঙ্ক থেকে। এবার আমরা চলে আসি জাস্ট প্রশ্নপত্রে। দেখো, প্রথম 1 নম্বর অঙ্ক কী বলেছে, যে 21 বছর 7 মাস 6 দিন ভাগ 9, হ্যাঁ, এটা করলে আমাদের কত আসবে। এটা যদি করতে যাও পদ্ধতিতে, তাহলে আমাদের এই পুরো জিনিসটাকে কি করতে হবে, পুরো দিনে কনভার্ট করে নিয়ে ভাগ করে তারপরে আবার দিন থেকে মাস, মাস থেকে বছর করতে হবে। পদ্ধতি একটু বড় হবে। তোমরা একটু ছোট পদ্ধতিতে যদি কিছু করা যায়, দেখো সেটা তাড়াতাড়ি হবে। এবারে দেখো, এখানে আছে 6, অর্থাৎ 6 উপরে আছে সামথিং, মনে করো উপরে আছে 6, তাহলে নিচে আছে ভাগ 9। তাহলে আমরা কি পাবো বলো দেখি, এখানে 6 যে ডিজিটটা আছে, তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা থাকবে যার লাস্ট ডিজিটটা কত হবে বলো দেখি, যার লাস্ট ডিজিটটা 4 হবে। কারণ 4 9 কত হয় 36, তাহলে এখানে এককের ঘরের অঙ্কটা 6 আসবে। এর মধ্যে দেখো কার শেষের অঙ্কটা 4 আছে, এই 6-এর ক্ষেত্রে তো হবে না, কারণ 6 9 54, এখানে আছে 6। তাহলে এর মধ্যে শেষে আছে দেখো 4 24, এই 24-এ 4 আছে, 9 দিয়ে গুণ করলে 4 9 36, এই যে 6 আছে দেখো, 21 বছর 7 মাস 6 দিন। তাহলে এটা একটা শর্ট ট্রিক। এগুলো কোনোটার ক্ষেত্রেই কিন্তু এটা হবে না। কারো ক্ষেত্রে শেষে এখানে 6 দিন 16 দিন 27 দিন, কারো ক্ষেত্রেই শেষে 4 অঙ্কের ডিজিটটা নেই। সুতরাং একমাত্র ডিতে আছে, সুতরাং ডিটা অপশানটাই হবে। তোমরা বড় পদ্ধতিতে করে দেখতে পারো, দেখবে এই উত্তরটাই আসবে। চলে যাই দ্বিতীয় অঙ্কে। দেখো কি বলেছে, 10 থেকে 20 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গসাগু। আচ্ছা, 10 থেকে 20 পর্যন্ত তোমরা জানো অনেকগুলো স্বাভাবিক, মানে 10 থেকে 10 11 12 13 14 15 করে করে 20 অবধি সকলই স্বাভাবিক সংখ্যা। এবার এদের মধ্যে কিছু মৌলিক সংখ্যা আছে, সেগুলো কি কি, 11 13, তাই না, 17 19। আচ্ছা, মৌলিক সংখ্যার গসাগু কত হয় বলো তো। মৌলিক সংখ্যার গসাগু কিন্তু সর্বদাই 1 হয়। তাহলে এই মৌলিক সংখ্যাগুলোর গসাগু কিন্তু 1ই হবে। তাহলে 10 থেকে 20 অবধি কিছু অঙ্ক মৌলিক, কিছু অঙ্ক যৌগিক। যৌগিক সংখ্যার গসাগু আলাদা হতে পারে, কিন্তু মৌলিক সংখ্যার গসাগু তো একই হবে। সুতরাং সবাইকে নিয়ে যখন আমি ভাববো, সবাই মিলে গসাগুটা কত হবে, একই হবে। অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর। চলে যাব আমরা এর পরবর্তী অঙ্কে, অর্থাৎ 3 নম্বর অঙ্কে। কি বলেছে, তোমাদের শ্রেণীকক্ষে কতগুলি শীর্ষবিন্দু আছে। তোমরা জানো শ্রেণীকক্ষের আকার হচ্ছে কীরকম, একটি শ্রেণীকক্ষের আকার একটি আয়তঘনের মতো। তাহলে আয়তঘন দেখতে কীরকম, আর আয়তঘন তোমরা সবাই জানো, আয়তঘন হয় হচ্ছে, এই যে বাম দিকে ছবি আঁকছে, এই যে এরকম হয়। তাহলে দেখো, উপরে আছে 4টে শীর্ষবিন্দু, নিচে আছে 4টে শীর্ষবিন্দু। তাহলে শ্রেণীকক্ষে কতগুলি শীর্ষবিন্দু হবে, 8টি শীর্ষবিন্দু হবে। চলে যায় 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কী বলেছে, 12 স্কোয়ার ও 13 স্কোয়ারের মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে। 12 স্কোয়ার ও 13 স্কোয়ারের মধ্যে, তাহলে 12 স্কোয়ার মানে কত বলো তো, 144। 144-এর পরে কত আছে, 145 আসে। আচ্ছা, 145 থেকে শুরু করে, আচ্ছা 13 স্কোয়ার মানে কত, 169। তাহলে তার আগে কত আছে, 168। তাহলে আছে 168। তাহলে 145 থেকে আছে 168। কতগুলো সংখ্যা তুমি হাতে গুনেও করতে পারো। আমি একটা সঠিক ট্রিক শিখিয়ে দিচ্ছি, ছোট্ট ট্রিক, যেটাতে অবশ্যই সবসময় ঠিক হবে। কি করব, 168 থেকে 145 বিয়োগ করব, +1 করতে হবে, যেহেতু একটা অঙ্ক বাদ পড়ে যাচ্ছে। এখানে বিয়োগ করলে পাবে হচ্ছে 24। অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। বুঝতে পেরেছো? তোমাদের যদি কোথাও বোঝার অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা চলে যাব 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কে কী বলেছে, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল A/5, অ্যাঙ্গেল B/5, অ্যাঙ্গেল C/5 এর মান কত। আমরা জানি একটা ত্রিভুজের
একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয় বলো দেখি? আমরা অলরেডি ক্লাস 5 থেকেই জানছি যে একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি সবসময় কত হয়? 120 ডিগ্রি। তাহলে উপরের নিচের লসাগু কত? 5, আর উপরে a প্লাস বি প্লাস সি কত? 180 ডিগ্রি। তাহলে 180কে 5 দিয়ে ভাগ করলে হবে কত? 36। অর্থাৎ অপশান সি আমাদের সঠিক উত্তর হবে। এবারে চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। তার আগে আমরা একটু স্ক্রিনটা উপরে তুলে নেব। আচ্ছা, এইবারে তোমরা খেয়াল করছো যে আমরা এর পরবর্তী অঙ্ক হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে কী বলেছে? আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত কোণ করে থাকে। তোমরা যে ঘরে বসে আছো দেখো মেঝে আর তার পাশের দেওয়ালটা কত ডিগ্রি কোণে আছে। অবশ্যই 90 ডিগ্রি কোণে আছে। সুতরাং এটা কোনো বলার অপশানই থাকে না, এটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোথায় হবে এটা? 90 ডিগ্রি, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। এবার চলে আসে 7 নম্বর অঙ্ক। কি বলেছে? 10টি লোক একটি কাজ করে 10 দিনে করলে একটি লোক ওই কাজটি করবে কত দিনে? ঐকিক নিয়মের অঙ্ক। 10টি লোক 10 দিনে করছে একটি কাজ, অবশ্যই একটি লোক ওই একটি কাজ করবে কত দিনে? 100 দিনে করবে। তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। আচ্ছা, পরবর্তী অঙ্ক 8 নম্বর অঙ্ক কি বলেছে? কোনো ভাগ প্রক্রিয়ায় ভাজক যদি 1/3/4 এবং ভাগফল 1/6 হয় তাহলে ভাজ্য কত হবে? আমরা জানি কি থাকে অঙ্কে, এখানে থাকে ভাজক, মাঝখানে থাকে ভাজ্য, আর এপাশে থাকে ভাগফল। তাহলে আমরা কি জানি? ভাজক আর ভাগফল গুণ করলে ভাজ্য পাবো। তাহলে এখানে আছে 1/3/4। 1/3/4 মানে 4×1=4 যোগ 3 7/4 ইন্টু 1/6 করলে হয়ে যাবে 7/24, অর্থাৎ 8-এর এটা হবে আমাদের সঠিক উত্তর। চলে যাব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কী বলেছে? 343 দ্বারা বিভাজ্য 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। তোমরা এরকম অঙ্ক অনেক করেছো। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বলো দেখি? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5 6, 6খানা নয়, কিন্তু 6টা নয়, কিন্তু এটা তো 343 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা কি করব? 343 দিয়ে আগে বিভাজ্য কিনা সেটা আমরা আগে দেখে নেব। তাহলে সেটা করবার জন্য কি করতে হবে? আমরা একটা ছোট ভাগ করে নেব। ভাগ করে নেব কত দিয়ে? 343 দিয়ে। তাহলে এই 6খানা নয়কে যদি আমি 343 দিয়ে ভাগ করি, তাহলে কি বলছি? 6টা এই পাশে করি, 1 2 3 4 5 6। যদি আমি 343 দিয়ে ভাগ করি তাহলে প্রথমে কতবার যাবে? প্রথমে দেখো আমাদের যাবে 2 বার যাবে। আমাদের এই পাশের জায়গাটা কম, তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তাও দেখে নাও। তাহলে প্রথমে যাবে হচ্ছে 2 বার যাবে। 2 বার গেলে এটা হবে হচ্ছে 686। এটা হয়ে যাবে 686। বিয়োগ করলে কত পাবো? 313। ওপর থেকে একটা 9 নেমে এলো। এইবার যাবে 9 বার, তাহলে কত হবে? 3087। বিয়োগ করলে আসছে হচ্ছে এখানে 52, ওপর থেকে আর একটা 9 নেমে আসবে। এবার যাবে একবার যাবে, একবার গেলে হবে 343। তাহলে এখানে থাকবে কত বলো তো? 186। ওপর থেকে আর একটা 9 নামবে, তাহলে এখানে যাবে লাস্ট আমাদের 5 বার। এবার গেলে হচ্ছে হবে আমাদের 1715, আর এখানে বিয়োগ করলে 154 আমাদের অবশিষ্ট থাকছে। সুতরাং এই 154টা অতিরিক্ত হয়ে যাচ্ছে। 154টা যদি আমি বিয়োগ করে দিই এই সংখ্যাটা থেকে, মানে 6টা 9 থেকে, তাহলে সেই সংখ্যাটা 343 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এই 6টা 9 থেকে যদি আমি 154 বিয়োগ দিয়ে দিই তাহলে কত পাবো? তাহলে বিয়োগ করলে আমি পাবো হচ্ছে এই বি নাম্বার অপশান, অর্থাৎ 999845 এই সংখ্যাটাই পাবো। বুঝতে পেরেছো? যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
তাহলে আমরা 8-9 নম্বর অঙ্কটাও করে ফেললাম। চলে আসি পরের অঙ্কে, অর্থাৎ 10 নম্বর অঙ্কে কী বলেছে, দুটি সংখ্যার যোগফল 6×1 = 16, একটি অপরটি 3 গুণ ছোট সংখ্যাটি হলো কত। তাহলে তোমরা এখানে এক্সের ব্যবহার করলে অঙ্কটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। ক্লাস 6-এ আশা করি এক্সের ব্যবহার করা যেতেই পারে, তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। তাহলে ধরে নাও যে বলেছে একটি অঙ্ক তার অপরটির কত, একটি অঙ্ক দুটির যোগফল, একটি অপরটি 3 গুণ, তাহলে একটি এক্স হলে অপরটি কত হবে 3x, তাহলে দুটো মিলে কত হয়ে গেল 4x হয়ে গেল। তাহলে 4x = কত বলেছে, 4×1 = 16, তাহলে 4x মানে এইটা ধরে নাও। তাহলে সেখান থেকে যদি আমরা ইজিলি 4x = কত, তাহলে আমরা এই পাশে একটু লিখে নিই। হ্যাঁ, তাহলে এখানে 4x = এটা হয়ে যাচ্ছে 4×5 মানে কত, 4 × 64, 65/16। তাহলে এখান থেকে x = কত পাচ্ছি, x পাচ্ছি হচ্ছে 65/65 এখানে হয়ে যাবে 16 আছে যেহেতু 4 × 16 = 64। তাহলে বলেছে ছোট সংখ্যাটা কোনটা, আমরা ছোট সংখ্যা ধরলাম x ধরেছিলাম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 1×1 = 64, অর্থাৎ অপশান এ আমাদের সঠিক উত্তর হবে। চলে যায় পরের অঙ্কে, কি বলেছে, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 35 এবং ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার 2/3, তবে ভগ্নাংশটি কত হবে। এটা কিন্তু একটা মজার অঙ্ক আছে, 12 নম্বর অঙ্ক, এবং 12 নম্বর অঙ্কটা বেশ ভালো অঙ্ক। কি বলেছে, ভগ্নাংশ লব ও হরের সমষ্টি, তাহলে এদের সমষ্টি বলে দেওয়া আছে। মনে হয় যদি ভগ্নাংশটা যদি a/b হয়, তাহলে ভগ্নাংশটি লব আর হরের সমষ্টি কত হচ্ছে, তোমরা খেয়াল করে নাও। তাহলে হবে a + b হবে হচ্ছে হবে হচ্ছে তোমার 35। এখন লঘিষ্ঠ আকার 2/3 মানে a/b = 2/3, কিন্তু লঘিষ্ঠ আকার, তো লঘিষ্ঠ আকার মানে তো এটা সাধারণ যে গুণনীয়কগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে। তাহলে এই অঙ্কটা তোমাদের আমি কোথায় করে দেখাই, আচ্ছা এই পাশটা একটু ইরেজ করে নিই, তাহলে সুবিধা হবে। এই পোর্শনটা হয়ে গেছে, হ্যাঁ এটা করলে একটু সুবিধা হবে। তাহলে দেখো আমি এখানে বলছি কি, যে এখানে বলছে a/b = বলেছে কত, লঘিষ্ঠ আকার 2/3, কিন্তু এটা তো লঘিষ্ঠ আকার কাটাকাটির পরে, তাহলে সংখ্যাটা তাহলে অরিজিনালি কত ধরে নিতে পারি, 2-এর কোনো গুণিতক ছিল। তাহলে এখানে সংখ্যাগুলোকে আমরা কি ধরে নিতে পারি, 2k আর 3k, তাহলে 2k আর 3k যোগ করলে কত হচ্ছে 5k, তাহলে 5k = বলে দেওয়া আছে 35, তাহলে k কত, k হচ্ছে 7, তাহলে সংখ্যাগুলো কি হবে, সংখ্যাগুলো হবে 2k, তাহলে 2 × 7 গুণ হবে, নিচে 3 × 7 গুণ হবে, মানে 14/21, অর্থাৎ কোন অপশানটা হবে 14/21। আমি কোন অঙ্কটা করলাম, 14/21 ডি নাম্বারটা, ও সরি এখানে 11 নম্বর অঙ্কটা বাদ পড়ে গেছে। কি বলেছে, রিজুর বয়স x বছর, তার বোন তার চেয়ে 5 বছরের ছোট, 7 বছর পরে রিজুর বোনের কত বয়স হবে। এটাও ভালোই অঙ্ক, যেহেতু রিজুর বয়স x, তার চেয়ে ছোটো, তাহলে ওর বোনের বয়স x - 5, কিন্তু 7 বছর পরে কি আর একটু +7 হয়ে যাবে, তাহলে x - 5 + 7 মানে হয়ে যাবে x + 2 বছর। ঠিক আছে, 13 নম্বর অঙ্ক কি বলেছে, একটি ব্যাঙ দেওয়ালে 20 মিটার উঠবে, প্রতি ঘন্টায় ব্যাঙটি 3 মিটার উপরে ওঠে এবং তার পরের ঘন্টায় 2 মিটার নিচে নামে, ব্যাঙটি কতক্ষণে 20 মিটার উপরে উঠবে। তাহলে আলটিমেটলি 1 ঘন্টায় 3 মিটার উপরে উঠছে আর পরের ঘন্টায় 2 মিটার নিচে নামছে, তাহলে 2 ঘন্টায় কতখানি উপরে উঠছে, তাহলে 2 ঘন্টায় ও উপরে উঠছে হচ্ছে 1 মিটার, তাহলে 1 মিটার উঠছে 2 ঘন্টায়, তাহলে 20 মিটার উঠবে কত, অবশ্যই 40 ঘন্টায়, তাহলে অপশান ডি আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছ? এর পরবর্তী অঙ্ক ঘড়ির অঙ্ক, এটাও ভালো অঙ্ক। কি বলেছে, একটি ঘড়িতে 3টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 9টার ঘন্টা বাজতে কত সময় লাগে। আচ্ছা এখানে বলেছে একটি ঘড়িতে 3টার ঘন্টা, 3টার ঘন্টা মানে কি বলতো, এটা একটু অন্যভাবে বোঝায়। 3টার ঘন্টা বলতে
যদি ঘন্টা মনে করো এইভাবে কল্পনা করতে পারো যে 3টার সময় 3টা ঘন্টা পরে একবার ঘন্টা পড়লো, তারপরে একটা ঘন্টা পড়লো, তারপরে একটা ঘন্টা, তাহলে এই ঘন্টা পড়লো, তারপরে এটা, তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তাহলে ব্যবধান কটা হচ্ছে? ব্যবধান কিন্তু দুটো। তাহলে দুটো ব্যবধানের জন্য আমাদের এখানে সময় কত লাগছে? দুটো ব্যবধানের জন্য সময় লাগছে 3 সেকেন্ড। তাহলে একটি ব্যবধানের জন্য কত সময় লাগবে? 3/2 সেকেন্ড। ঠিক আছে, এইবারে এখানে বলেছে 9টা, এই জায়গাটা আসছে না, আমাকে পাশেই করতে হবে। যারা তোমরা দেখতে পাচ্ছ না, আচ্ছা আমি যে কথাটা বলছিলাম যে 3টে ঘন্টা বাজতে, এখানে পাঁচটা বুঝিয়ে দিই যে এখানে 3টে ঘন্টা মানে মনে হয় এখানে একটা ঘন্টা পড়লো ফার্স্ট, এখানে সেকেন্ড, এখানে থার্ড। তাহলে এখানে ব্যবধান কটা হলো? এখানে ব্যবধান কিন্তু হলো এই পোর্শনে একটা, এই পোর্শনে একটা, অর্থাৎ দুটো ব্যবধান। দুটো ব্যবধানের জন্য আমাদের 3 সেকেন্ড সময় লাগলো। তাহলে দুটো ব্যবধানের জন্য আমাদের সময় লাগছে 3 সেকেন্ড। এবার 9টার ঘন্টা মানে কটা কটা ব্যবধান হবে? এখানে 8খানা ব্যবধান। তাহলে একটা ব্যবধানের জন্য কত সময় লাগবে? 3/2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 8টা ব্যবধানের জন্য কত লাগবে? 8 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। তাহলে 3/2কে আমরা কত দিয়ে গুণ করব? 3/2কে আমরা করব হচ্ছে 8 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে যাবে 4, 3 4 12, অর্থাৎ 12 সেকেন্ড। 12 সেকেন্ড হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে যাব এর পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ 15 নম্বর কোশ্চেনে। দেখো 15 নম্বর কোশ্চেনে কি বলেছে, অবশ্যই দেখো প্রথম ডিজিটটা না বোঝা যাচ্ছে না, আমি এখানে লিখে দিয়েছি, ওটা হচ্ছে 2002 হবে। ঠিক আছে, 2000 কত বললাম? 2002। বলছে নিচের কোন বছরটি লিপ ইয়ার নয়? এদের মধ্যে দেখো বি সি ডি সবাই 4 দ্বারা ডিভিজিবল, কিন্তু একমাত্র ডিভিজিবল মানে 4 দ্বারা ভাগ করা যায়, একমাত্র অপশানে 2002কে 4 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 2002 এটাই হবে হচ্ছে লিপ ইয়ার নয়। 16 নম্বর অঙ্ক, মিশ্র ভগ্নাংশের মান সর্বদা কী হয়? 1 অপেক্ষা বৃহত্তর। আচ্ছা 17 নম্বর অঙ্ক, এক ব্যাপারী গরু ও মহিষ মিলিয়ে 50খানা পশু 25,500 টাকায় ক্রয় করেন। প্রতিটি গরুর মূল্য হচ্ছে 250 টাকা এবং প্রতিটি মহিষের মূল্য 750 টাকা হলে তিনি কটি গরু কিনেছিলেন? আমরা এখানে ধরে নিব গরুর সংখ্যা কত? এক্স, মানে মহিষের সংখ্যা ধরবো এক্স আর গরুর সংখ্যা হচ্ছে ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই। দুটো মিলিয়ে কতগুলো কিনেছিল? দুটো মিলিয়ে কিনেছিল 50টা। ঠিক আছে, দুটো মিলিয়ে কিনেছিল 50টা। এবার প্রতিটার দাম এখানে বলে দেওয়া আছে। কি বলেছে দেখো, প্রতিটি গরুর মূল্য হচ্ছে 250 টাকার, মহিষের মূল্য এত, তাহলে 750 এক্স মহিষের মোট মূল্য, আর গরুর মোট মূল্য মানে 25,500। তাহলে এই দুটো ইকুয়েশন তোমরা সমাধান করতে যদি না পারো, তাহলে এখান থেকে তোমরা কীভাবে করবে, এখান থেকে এক্সের ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু নিয়ে সেটা দ্বিতীয় সমীকরণটাতে বসিয়ে দিবে, তাহলে সমাধান করতে পারো। এখানে তোমাদের বসিয়ে দিলে উত্তর আসবে হচ্ছে, উত্তর বলতে এখানে আমাদের কী চেয়েছে বলো তো? গরুকে ধরেছিলাম আমরা, ও ওয়াই ধরেছিলাম, তাহলে এখানে আসবে হচ্ছে অ্যান্সার হবে হচ্ছে তোমার, এখানে সলভ করবার জায়গাটা খুবই কম, এটা সলভ করলে আসবে হচ্ছে তোমার, এটা হবে হচ্ছে 24। এই ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে ওয়াই ইজুকাল টু হবে হচ্ছে 24। তিনি কটি গরু কিনেছিলেন? 24টি গরু কিনেছিলেন। এবারে চলে আসে 18 নম্বর অঙ্ক। কী বলেছে 18 নম্বর অঙ্ক? 72,046, তাহলে শূন্য আছে কোন পজিশনে? শতকের পজিশনে, তাহলে স্থানীয় মান হবে 100। 19 নম্বর অঙ্ক, রোমান নাম্বার লিখলে হবে অপশান ডি। 20 নম্বর অপশান, নিচের কোনটি বিচ্ছেদ নিবেন? অবশ্যই অপশান সি। 21, 5-এর 6 অনন্য হলো 6-এর 5। আচ্ছা একটু দেখে নিই আমরা,
আচ্ছা, পরবর্তী অঙ্ক বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে কত বলেছে, 14.4 সেন্টিমিটার হলে সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 14.4 একে 3 দিয়ে ভাগ করলে কত পাবো বলো? 3 4 12, 3 4 3 8 24, অর্থাৎ 4.8, অপশান এ। আচ্ছা, 23 নম্বর অঙ্ক, 0.7 ডেকামিটার মানে কত কিলোমিটার? তাহলে একে কত দে, উপরে 2 ঘর উপরে উঠছে, তাহলে 2 দিয়ে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা অপশান বি হবে আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এত কেজি হবে। এরপরে আসে 24 নম্বর অঙ্ক, কি বলেছি, 17টি স্ট্যাম্প আয়েশার মোট স্ট্যাম্পের 20% হলে আয়েশার কাছে মোট কতগুলি স্ট্যাম্প আছে? তাহলে ওর 20% মানে হচ্ছে কটা, 17টা। তাহলে 1% মানে কত, 17/20। তাহলে সম্পূর্ণ মানে কত, 100%, মানে 17/20 ইন্টু 100, মানে এটা 5 দিয়ে করলে হবে হচ্ছে 85। তার মানে হবে হচ্ছে 85, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নিচের কোনটির কোনো প্রান্তবিন্দু নেই? অবশ্যই সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। এবার কি বলেছে, দুটি বিপরীত সংখ্যার যোগফল চেয়েছে। দুটি বিপরীত সংখ্যার যোগফল অবশ্যই শূন্য হবে, এটা বলবার কিছু নেই। দুটি বিপরীত সংখ্যার যোগফল হবে অবশ্যই শূন্য হবে, তাহলে 0। 27 নম্বর, শূন্য ও ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গঠিত কি হয়, স্বাভাবিক সংখ্যা। শূন্য ও ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গঠিত হয় স্বাভাবিক সংখ্যা। 28 নম্বর, তোমার জ্যামিতি বক্সে থাকা অর্ধবৃত্তাকার যন্ত্রটির নাম অবশ্যই চাঁদা। নিচের কোনটির দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়? কোনটি বলো তো? প্রবৃদ্ধ কোণ দ্বারা, কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টিকে 180 ডিগ্রি বেশি হতে পারবে না। 30 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 1575 ভাগফল 9/7 হলে বৃহত্তম সংখ্যাটি কী হবে? আমরা জানি দুটি সংখ্যার গুণফল আর ভাগফল দেওয়া আছে, এটা দুটো ইকুয়েশন বের করে প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা ইজুকাল টু 1575, আর প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা ইজুকাল টু 9/7। এ দুটো সমীকরণ করে নিয়ে তোমরা সমাধান করবে, এবং সমাধান করলে এর উত্তর পাবে, এর উত্তর হবে যতদূর সম্ভব, কারণ জায়গাটি আমার ছোট এই জন্য এখানে আমি সমাধান করতে পারছি না, তবে সমাধান করলে তোমরা উত্তর পাবে অপশান এ, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হবে 45। 31 নম্বর, একটি বাঁশের 1/8 অংশ কাদায়, 1/5 অংশ জলে, বাকি 5.5 ফুট জলের উপরে আছে। বাঁশটি কত পরিমাণ কাদায় আছে? কত পরিমাণ কাদায় আছে, তার মানে জলের, তাহলে মোট যদি 1 হয়, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই, তাহলে মোট পরিমাণ যদি 1 হয়, সেখান থেকে বাদ যাচ্ছে কত, 1/8 যোগ 1/8 আর 3/5, এই দুটো যদি বাদ দিই তাহলে পাবো 5 × 10, 11/2 ফুট। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যদি বাদ দেওয়ার পরে সেখান থেকে আমরা 1 অংশ বের করব, এটা বিয়োগ করলে পাবো আমরা হচ্ছে 11/40 ইজুকাল টু হবে 11/2। এগুলো কিন্তু অবশ্যই অংশ, এটা অংশ, এত অংশ মানে 11/2, তাহলে 1 অংশ মানে কত হবে, 1 অংশ মানে উপরে উপরে কেটে গেল, তাহলে 1 অংশ মানে হচ্ছে 20, তাহলে হবে হচ্ছে 20 ফুট। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কে কি বলেছে দেখো, স্ক্রিনটা একটু নামিয়ে নিই। আচ্ছা, পরবর্তী অঙ্ক বলেছে কোনো সংখ্যার 5% সেই সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল হয় 133। এটাও ভালো অঙ্ক। কোনো সংখ্যার মানে সংখ্যাটা যদি এক্স হয়, এক্স থেকে বিয়োগ যাবে হচ্ছে এক্স ইন্টু 5%, মানে 5/100 বিয়োগ করলে হবে হচ্ছে 133। এটা সমাধান করলে কত পাবে বলো তো, 140 পাবে। এক্সের ভ্যালু কত হবে, 140। 33 নম্বর অঙ্ক, একটি পরিবারে আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 7:6, পরিবারটির আয়ের পরিমাণ। তাহলে আয়ের পরিমাণ যদি 7x ধরে নাও, তাহলে আয়ের পরিমাণ মানে 14,000 টাকা, হ্যাঁ কি না? তাহলে এক্সের ভ্যালু কত, 2,000 টাকা। এবারে দেখো, আয় যদি 7x হয়, তাহলে ব্যয় কত, 6x, তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পাবো, তাহলে সঞ্চয় কত, শুধু এক্স,
তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 2000 টাকা, তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। 34 নম্বর অঙ্ক কী বলেছে, নিচের কোনটি বিশুদ্ধ আবৃত্তি ভগ্নাংশ নয়? বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ নয়। দেখো প্রতিটা ক্ষেত্রেই ডট মানে পৌনঃপুনিক দেওয়া আছে, এটার ক্ষেত্রে 7 পয়েন্ট তারপরে পৌনঃপুনিক শুরু হয়েছে, তাহলে এইটা তো তোমার দশমিক সংখ্যা নয় 7টা, তাহলে এটা বিশুদ্ধ নয়, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক সংখ্যা নয়। আশা করি বুঝতে পেরেছি। কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। আচ্ছা, পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্ক শুরু হচ্ছে 135 থেকে। তাহলে প্রথম অঙ্কে কি বলেছে, প্রথম অঙ্কে বলেছে যে কোনো সংখ্যার 4 গুণ ওই সংখ্যার কোনো সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1.2-3 হয়, সংখ্যাটি কত হবে? কোনো সংখ্যার 4 গুণ, সংখ্যাটি যদি এক্স হয়, তাহলে সংখ্যাটি যদি এক্স হয় তাহলে ওর 4 গুণ 4x প্লাস ওর অর্ধেক মানে x/2 = কত হচ্ছে, এটা মানে হয়ে যাবে 3×5=3। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি এক্সের মান কত পাবো, এক্সের মান পাবো হচ্ছে 10^27, 10/27। দেখো আছে অপশান সি, তাহলে সংখ্যাটি হবে 10/27। তাহলে 35 নম্বর করে ফেললাম। এরপরে আসবে 36 নম্বর অঙ্ক। 36 নম্বর অঙ্ক কী বলেছে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিসম অবশ্যই 3টি প্রতিসম রেখা, একটি সিকি আদলি ও একটি টাকার মূল্যের অনুপাত। তোমরা জানো না, সিকি মানে হচ্ছে 25 পয়সা, হ্যাঁ, আচ্ছা, আদলি মানে 50 পয়সা, আর 1 টাকা মানে 100 পয়সা। এগুলোর অনুপাত করলে কত হয়, 1:2:4। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর। 38 নম্বর, নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? আচ্ছা, তোমরা যেন নাম্বার লাইন পড়েছো, সংখ্যা রেখা যত বাম দিকে যাব তত ছোট হবে, তার মধ্যে এখানে হচ্ছে -20 সবচেয়ে বাম দিকের সংখ্যা, তাহলে এটি সবচেয়ে ছোট সংখ্যা। 39 নম্বর কি বলেছে, দুটি সংখ্যার যোগফল x, যদি ক্ষুদ্রটি 15 হয় তবে বৃহত্তর সংখ্যাটি কত হবে? এটা কিন্তু ভালো অঙ্ক। কি বলেছে, বৃহত্তর সংখ্যাটি, তাহলে বৃহত্তর সংখ্যা যদি y ধরো, তার সঙ্গে দুটি সংখ্যার বিয়োগফল যদি ক্ষুদ্রতরটি 15 হয়, তাহলে এর থেকে 15 বিয়োগ করলে কত পাবো, বিয়োগফল x, তাহলে y = কত হচ্ছে 15 প্লাস x বা x প্লাস 15, এই যে 15 প্লাস x, এইটা হবে। 40 নম্বর, 3টি বা তার বেশি বিন্দু একই সরলরেখার উপর থাকলে তাদের বলা হয় সমরেখ। 41 নম্বর, নিচের কোন ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ? কোনটি বলো তো, সমবাহু ত্রিভুজ, যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, সেই জন্য সমবাহু ত্রিভুজেরকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি। 42 নম্বর অঙ্ক, 42 নম্বর অঙ্কটা খুব ভালো। এটিকে বলা হয় ফিবোনাচ্চি ধারা, অর্থাৎ এখানে দেখো সংখ্যাটা কী দেওয়া আছে, 1 1 2 3 5। এটা কী জিনিস, ফিবোনাচ্চি ধারা বলে একটা ধারা আছে, সেখানে বলছে যে প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সঙ্গে সমান হয়, এটা হচ্ছে ফিবোনাচ্চি ধারা। দেখো এখানে দেখো 2 তার পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফলের সাথে সমান, 3 তার আগের দুটো সংখ্যার যোগফলের সঙ্গে সমান, 5 তার আগের দুটি সংখ্যার যোগফলের সঙ্গে সমান। তার পরবর্তী তাহলে কী হবে, যে সংখ্যাটা তার আগের দুটো সংখ্যার যোগফলের সঙ্গে সমান, তাহলে এটা হবে হচ্ছে 8। তাহলে অপশান সি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসি 43 নম্বর অঙ্ক। এবার বলেছে নিচের দুটি চিহ্ন নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করলে নিচের কোন সমীকরণটি সঠিক হবে? তোমরা এটা একটু বসিয়ে দেখতে হবে, অবশ্য যারা অঙ্ক করো একটু ভালো করে খেয়াল করলেই তোমরা কিন্তু এটা করতে পারবে। এটা তোমরা একটু বসেই করতে হবে। দেখো, আচ্ছা, এখানে আমি এটা করেছি, যদি মাইনাস আর ভাগ, অর্থাৎ বি নম্বর অপশানটা আমার এখানে সঠিক হবে। যদি তোমরা এটা ট্রান্সফার করো 43 নম্বরে, এই মাইনাস আরও ভাগ, মানে মাইনাসের জায়গায় ভাগ, ভাগের জায়গায় যদি মাইনাস করো তাহলে এই রেজাল্টটাই পাবে। ঠিক আছে, 44 নম্বর অঙ্ক কি বলেছে, একটি সংখ্যাকে 765-তে ভাগ করলে ভাগশেষ হয়
93। যদি সেই সংখ্যাকে 17 ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে? ঠিক আছে, 44 নাম্বার প্রবলেম। অবশ্যই এটা হবে কত বলো তো? এটা হবে হচ্ছে অপশান এ, 8 ভাগশেষ থাকবে। তোমরা এটা করে দেখবে। এবার দুটি সংখ্যার লসাগু ও গসাগুর গুণফল এত, একটি সংখ্যা হলে অপরটি কী হবে? আমরা জানিস দুটি সংখ্যার গুণফল মানে সংখ্যা দুটির গসাগু গুণন লসাগু। তাহলে এই 500কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 100, অর্থাৎ আরেকটি সংখ্যা হবে 100। 46 নম্বর কী বলেছে? 4 ডজন কলার দাম 45 টাকা হলে 15 ডজন কলার দাম কত হবে? 46 নম্বর অঙ্ক। এটা হবে 506.25 টাকা, অর্থাৎ এই অপশান ডি। ঠিক আছে, এর পরবর্তীতে আর মোটে 3টে অঙ্ক আছে। 47 নম্বর অঙ্কটা দেখো। 47 নম্বর অঙ্কটা কি বলে দেওয়া আছে? 47 নম্বর অঙ্কটা বলে দেওয়া আছে যে 371 ভাগ 689, এটাকে করলে আমরা কত পাবো? এটাকে করলে পাবো আমরা লঘিষ্ঠ আকারে যদি পরিবর্তন করি তাহলে পাবো হচ্ছে 47, এই অপশানটা পাবো 11-19, কাটাকাটি করলে হবে 11-19। 48 নম্বর অঙ্ক। প্রথম 10টি যৌগিক সংখ্যার সমষ্টি কত হলো? প্রথম 10টি যৌগিক সংখ্যা, তোমরা জানো প্রথম 10টি যৌগিক সংখ্যাকে খুব চাপ না নিয়ে একটু যোগ করে ফেলবে। 4 + 6 + 8 + 9ও কিন্তু যৌগিক, যেহেতু এর গুণনীয়ক আছে। তারপরে 10 + 12 + 14 + 15 + 16 + 18। আর কোনো যৌগিক সংখ্যা নেই, এগুলো যোগ করলে হবে 112, অর্থাৎ অপশান ডি আমাদের সঠিক উত্তর। 49 নম্বর অঙ্ক কি বলেছে? 1996 সালের 17 ডিসেম্বর মঙ্গলবার হলে 1994 সালের কোন দিনটি 1994 সালের 17 ডিসেম্বর কী বার ছিল? এটা আমাকে হিসাব করতে বলেছে। তাহলে এটা তোমরা ক্লাসে শিখেছো যে টোটাল দিনটা বাদ দিয়ে প্রতিটা মাস 30-31 ধরে সেটা যোগ বিয়োগ করলে এটা পাওয়া যাবে। এটা আমরা করেছি, এটা হবে 49-এর সি নাম্বার। এটা জায়গা ছোট থাকার জন্য আমি অঙ্কটা করে উঠতে পারলাম না। তোমাদের যদি কারো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। শুধু এই পার্টিকুলার একটি অঙ্ক নিয়ে আমি একটি ভিডিও বানাবো, কারণ এই অঙ্কগুলো প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষাতে এসে থাকে। ঠিক আছে, এবার চলে আসি একদম শেষ অঙ্ক, অর্থাৎ 50 নম্বর অঙ্ক। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত 2:3। ঠিক আছে, তাদের লসাগু 54 হলে সংখ্যা দুটির সমষ্টি কত হবে? আচ্ছা, এটা একটা সংখ্যা দুটির অনুপাত দেখো 2:3। তাহলে সংখ্যা দুটির অনুপাত, তাহলে সংখ্যা দুটির লসাগু, তাহলে সংখ্যা দুটি যদি ধরে নিই 2x আর ইন্টু 3x, তাহলে কত? সংখ্যা দুটি হয়ে গেল। আমরা জানি সংখ্যা দুটির গুণফল মানে সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। গসাগুতে এক্স দুজনের মধ্যে কমন, একটা এক্স কেটে দাও, তার মানে 6x। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে? 54/6 মানে 9। তাহলে সংখ্যা দুটি কী হবে? 9 দিয়ে 9 দুগুণ 18, 3 9 27। তাহলে তাহলে সংখ্যা দুটির সমষ্টি হবে, তাহলে হচ্ছে 18 + 27 হবে। 18 + 27 করলে আসবে হচ্ছে 54, সরি 28 + 27 করলে হবে হচ্ছে 45 হবে। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। তাহলে আমি 50টা অঙ্কের সমাধান করে দিলাম। এর মধ্যে যার কোনো যদি অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। বাকি যে 50টা প্রশ্ন সায়েন্স থেকে আছে, তোমরা বই পড়লে ভালো করে পেরে যাবে। আমি পরপর বাকি 50টা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপিত করছি, তোমরা দেখবে এবং নিজে নিজে সমাধান করবে। আশা করি বই ঘাটলেই পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে এবং অন্য বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তী কোনো এই জাতীয় ভিডিও দিলে সাথে সাথে তোমরা এই ভিডিওগুলি পেতে পারো। তাহলে দেখো, এর পরবর্তীতে থাকছে 50টি সায়েন্সের প্রশ্ন।
করো।